স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মসজিদ, সাথে আছে আমি শামীম জাহেদ। আমাদের আজকের আলোচনার বিষয় কেমন হলো বাজেট, এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। মহাজোট সরকারের দেয়া শেষ বাজেটটি ৩টি সরকারকে বাস্তবায়ন করতে হবে। বিশাল আকারের এই বাজেটে ব্যয়ের পরিধি যতটা বেড়েছে, আয়ের পথ ততটা বাড়েনি। বরং জনগণকে তুষ্ট করতে গিয়ে আয়কর সহ শুল্ক খাতে নানা রকম ছাড় দেওয়া হয়েছে। এতে রাজস্ব আদায় আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। পরস্পর বিরোধী দুর্বলতা আছে। একটি দুর্বলতা হলো যে এই উচ্চাভিলাষী বাজেট আগামী বছরের যে বাস্তব পরিস্থিতি দাঁড়াবে তাতে বাস্তবায়ন করা যাবে কিনা সন্দেহ আছে। অন্যদিকে রাজস্বের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটাও অর্জিত হবে কিনা সন্দেহ আছে। বাজেটের বাস্তবায়ন এবং অর্থায়নটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। অর্থায়ন যে ডেফিসিট রয়েছে বাজেটে 4.6% অব দ্য জিডিপি, 55,000 কোটি টাকা, তার মধ্যে 21,000 কোটি টাকা আপনার বৈদেশিক সূত্র থেকে কিন্তু আমরা এই বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু আনতে পারিনি। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায় কমে গেলে সরকারকে ব্যাংকের উপর নির্ভরতা বাড়াতে হবে, যা তারল্য সংকট বাড়াবে এবং বেসরকারি বিনিয়োগের পথ সংকুচিত করবে। ব্যয় হলে আর ওদিকে যদি আয় না হয় তাহলে হবে কি, আলটিমেটলি ব্যাংক বরোয়িং বাড়বে। ব্যাংক বরোয়িং বাড়লে ব্যাংকগুলোতে তারল্যের সংকট দেখা দেবে এবং সেটা থাকলে পর প্রাইভেট সেক্টর তার ঋণ পাওয়া কঠিন হবে। যে রাজস্ব বোর্ডের 2-3 হাজার কি এমনকি 5,000 কোটি টাকা পর্যন্ত ঘাটতি থাকতে পারে। যদি সেই ঘাটতির ভিত্তিতে আগামীতে 20% আয়ের প্রক্ষেপণ করা হয়, এটা বাস্তবসম্মত না, এটা হতে হবে আরও বেশি, সেটা আরও অর্জন করা কষ্টকর হবে। বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায় পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখে ব্যয়ের পরিমাণ কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর মজিদ, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ডক্টর মজিদ, আমরা আমাদের প্রতিবেদন দেখছিলাম যে বাজেট নিয়ে প্রতিক্রিয়া আপনারা বলছেন এক ধরনের মিক্সড রিয়াকশনস আমি বলতে পারি। আমার কাছে আপনার কাছে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে বাজেটে এই গত কয়েক সপ্তাহের মধ্যে দেশের সরকার এনবিআর প্রথমবারের মতো তার রেভিনিউ টার্গেট থেকে দূরে সরে গেছে পারেন। এই প্রেক্ষাপটে আগামী বাজেটে যে রেভিনিউ ধরা হয়েছে সেটা কালেক্ট করার মতো যথেষ্ট দিক নির্দেশনা কি বাজেটে আপনি দেখেছেন কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি 2007 সালের আগ পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি প্রায় থাকতো যে টার্গেট ঠিক পৌঁছানো যেত না। তাহলে আমরা বলতে পারি 2007 সালের পরে প্রথমবারের মতো এনবিআর তার রেভিনিউ টার্গেট থেকে পিছিয়ে পড়েছে। গত 4-5-6টা অর্থ বছরে এনবিআর কে আর পিছনে ফিরিয়ে তাকাতে হয়নি, এনবিআর এগিয়েই গেছে এবং 2007-এর সময় যখন এনবিআর এর অবদান ছিল 53% বা 54%, সেটি 54-55, অর্থাৎ টোটাল রেভিনিউ প্যাকেজে এটা ক্রমান্বয়ে গ্রোথের ভিতরেই ছিল বা আছে। আচ্ছা, এ বছরটাই এটা প্রায় 61%-এ পৌঁছে গেছে, মানে প্রাক্কলিত হয়েছে আর কি। এবং এখানেই ওই জন্যই যেহেতু প্রায় 600,000 কোটি টাকার শর্টফল আর কি। তো যেহেতু বর্তমান অর্থবছর সদ্য সমাপ্তব্য অর্থ বছরে, অর্থাৎ এই বছরে এখন পর্যন্ত হিসাবে দেখা যাচ্ছে যে একটা শর্টফল হবে, অর্থাৎ লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাচ্ছে না। এর কিছু স্পষ্ট কারণও আছে, আমরা কারণটা নিয়ে পরে আলোচনা করব। হ্যাঁ, তা আছে। তো সেই নিরিখে এবার যে টার্গেটটি নির্ধারণ করা হয়েছে, আপনি বলছেন সেটা নির্দেশনা, মানে সেটা সেই বাজেটারি মেজারগুলো আছে কিনা, মনে হয়েছে কিনা যে আপনার কাছে আছে? বেশ কিছু মেজার সেখানে বলা হয়েছে, কিন্তু সেখানেও আরো হয়তো অ্যাগ্রেসিভ কিছু নতুন কর বা আরো অন্যান্য বিষয় যেগুলো দেওয়া হয়তো যেত, সেরকম ধরনের কিন্তু এবার দেওয়া হয়নি বা যায়নি। কারণ একটু মনে করা হয়েছে, যেমন প্রথম থেকে বলা হচ্ছিল যে নতুন কোনো কর আরোপ হবে না, কি নির্বাচনকে সামনে রেখেই করা হচ্ছে বলে আপনার মনে হয়? স্বাভাবিকভাবে পরিস্থিতির দিকে একটু রেখে জনতুষ্টি শব্দটার একটা কিছু এখানে অর্থমন্ত্রী জনতুষ্টি ব্যাখ্যা দিয়েছেন, এরকম জনতুষ্টি তো অবশ্যই একটা রাজনৈতিক সরকার, তার উদ্দেশ্য হচ্ছে জনগণের তুষ্ট অর্জন করা। সেই তুষ্টটা আমরা আসলে কিভাবে দেখব? তো তবে নট এট দ্য কস্ট অফ ইকোনমি কিনা? না, অবভিয়াসলি। তবে এটা ঠিক যে যা আমাদের বিদ্যমান করের যে নেটওয়ার্ক আছে বা যেটা আছে, সেটাতে যদি ওই সবকিছু যদি ঠিক থাকে, কথাটা একটা আছে অর্থনীতিতে, আর সবকিছু ঠিক থাকলে, অর্থাৎ প্রকৃতি, পরিবেশ, পরিস্থিতি
সকলের ব্যবসা বাণিজ্য আয় উন্নতি সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আমি বিদ্যমান যা আছে কর বাণিজ্য সেটা দিয়ে আমি এটাকে উঠতে পারি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে যদিটা ঠিক নেই, যদিটা ঠিক নেই এই অর্থে, কারণ এই গত 2টা বছর বা দেখা যাচ্ছে যে আমাদের ব্যাংক বরোয়িং বেড়ে গেছে স্বাভাবিকভাবে, কারণ আয়ের সাথে ব্যয়ের না মিল হলে তো ব্যাংক বরোয়িং বাড়বে। ব্যাংক বরোয়িং বাড়া মানেই হচ্ছে বেসরকারি খাতের পুঁজি প্রবাহে সংকুচিত হওয়া মানে হচ্ছে বিনিয়োগ কমে যাওয়া, আর বিনিয়োগ কমে যাওয়া মানেই হচ্ছে তখন গ্রোথের উপরে ওর একটা প্রভাব এসে পড়ছে। আমাদের এখন ওই সার্বিক যে বিনিয়োগ সেটা কিন্তু 25-এর ভিতরেই কিন্তু ঘোরাফেরা করছে। হ্যাঁ, সরকারি খাত হচ্ছে 7 বা 6, আর 19 হচ্ছে প্রাইভেট কিন্তু 18-তে নেমে আসার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, এপ্রিল মাসের ক্রেডিট গ্রোথ বোধহয় এটা সম্ভবত 6 বছরের মধ্যে সবচেয়ে কম। আচ্ছা, এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয় যে আমাদের রাজস্ব রেভিনিউ আর্নিং এর বড় একটা খাত হচ্ছে কর্পোরেট ট্যাক্স বা কর্পোরেট খাত থেকে যায়। 70%ই আমার টোটাল রেভিনিউ এর 70%ই হচ্ছে কর্পোরেট ট্যাক্স বা এর থেকে উৎস। এখন এই কর্পোরেট ট্যাক্সের আবার বড় দাতা হচ্ছে, বড় স্টেক হোল্ডার হচ্ছে, বড় ক্লায়েন্ট হচ্ছে ব্যাংকগুলো লাভের প্রশ্ন। ব্যাংকগুলো যদি ভালো লাভ হয় তাহলে আমার এখান থেকে একটা বড় আয় আসবে। এখন যদি দেখা যায় যে সরকার ব্যাংক থেকে বেশি লোন নিচ্ছেন, মানে সরকার ব্যাংক বরোয়িং হচ্ছে, এখানে দুটো জিনিস খুব সূক্ষ্মভাবে দেখার বিষয়। বেসরকারি ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে 12% সুদে বা 11% সুদে লোন নিয়ে সেই টাকা যদি সরকার ব্যাংক রেটে অর্থাৎ 6%-এর বেশি যদি সরকার নিয়ে নেয়, তাহলে এখানেই কিন্তু স্ট্রেট কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকের একটা লসের ব্যাপার থেকে যাচ্ছে। এবং বেসরকারি খাতগুলো তারা ওখান থেকে আর লোন নিতে পারছে না। তো এর ফলে হচ্ছে কি যে ব্যাংকগুলোর নেট প্রফিট বা তাদের প্রফিটেবিলিটিটা, যদি সরকার বেশি লোন নেয় ব্যাংক থেকে, তাহলে তার দুই দিক থেকে ক্ষতিগ্রস্ততা হয়। এক হচ্ছে তার কস্টলি সস্তা, মানে এটা স্বল্প সুদের হারে সরকারকে দিতে হচ্ছে, আর একটা হচ্ছে যে এই টাকা ব্যবসায়ীদেরকে দিতে পারতো, হয়তো 16, 17, 18-তে দিতে পারতো, তার একটা আয় হতো, সেটাও দিতে পারছে না, তার ওখানে শর্ট পড়ছে। এই দুইটা শর্টফলের কারণে কিন্তু ব্যাংকগুলোর প্রফিটেবিলিটি আসলে কমে যাচ্ছে। আরেকটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে এই বাজেটে কি নতুন প্রতিষ্ঠানকে করে আওতা আনা, ব্যক্তি বা প্রতিষ্ঠান করে আওতা আনার মতো কোনো ব্যবস্থা আপনি দেখেছেন কিনা অর্থমন্ত্রীর বক্তৃতায়? না, এবার খুব বেশি হয়নি, তবে কয়েকটা জিনিস। তাহলে নতুন আমরা যে রেভিনিউ টার্গেট এবছর ঠিক করেছি সেটা আসলে অর্জন হবে কিভাবে? না, এটা নতুন করদাতারা যারা আসবেন বা তাদের আনা হবে, এটা কিন্তু একটা অব্যাহত প্রক্রিয়া। এবং নতুন করদাতা আজকে বেশি আনলেই যে কালকে আমার বিরাট রেভিনিউ আর্নড হবে এরকম মনে করেন না। আমার এটা ঠিক যে আমার প্রায় 80 লাখ লোকের, অর্থাৎ 5% লোকের, কিন্তু আমাদের বিভিন্ন ফ্যাক্টস ফিগারে বলে 5% লোক বা এরা হচ্ছে আমার পটেনশিয়াল করদাতা। তো এই 80 লাখের ভিতরে মাত্র 10 লাখ বা 11 লাখ 12 লাখ দিচ্ছে, অর্থাৎ আমার অর্থনীতি জানান দিচ্ছে যে আই হ্যাভ সো মেনি ট্যাক্স পেয়ার্স হু আর আনট্যাপড স্টিল। তো সেই জন্য নতুনদের আনতে হবে, এটা ঠিক আছে, কিন্তু এটা এই নয় যে নতুনদের আনলেই কালকেই আমার রেভিনিউ বিরাট শুট আপ করবে, তা না, এটা একটা অব্যাহত প্রক্রিয়া। সুতরাং নতুনদের আনার ব্যাপার একটা আলাদা, কিন্তু মেন বিষয় যেটা হচ্ছে আমার দেখতে হবে যে আমার কোন কোন খাত থেকে আমার কর আসে বেশি। যেমন এই যে ব্যাংক সেক্টর, সেখানে কোনো বাধা হচ্ছে কিনা, সেই ব্যবসায় কোনো বাধা হচ্ছে কিনা, বিনিয়োগে কোনো বাধা হচ্ছে কিনা। কারণ যার কাছ থেকে কর নেব তার যদি ব্যবসা বাণিজ্য না হয়, তার যদি আয় না হয়, সেখানে যদি ভোক্তা যদি ভোগ না করতে পারে, তাহলে আমি ভ্যাট কিভাবে পাবো? আমরা দেখছি আমদানির ফিগার কমে যাচ্ছে, তাহলে আমদানি যদি কম হয় তাহলে আমি কিভাবে কাস্টমস ডিউটি পাবো? এই না, তো সেই জন্যই ব্যবসাকে, পরিবেশকে, যিনি কর দেবেন তাদেরকে একটু উন্মুক্ত ব্যবস্থায় রাখতে হবে, অর্থাৎ সে যাতে বেশি বিনিয়োগ করতে পারে, বিনিয়োগ যাতে হয়, তাহলে আমার রেভিনিউ আসবে। আমি এমন একটা পদ্ধতিতে যাব যে আমি রেভিনিউ চাচ্ছি কিন্তু আমি তার ব্যবসার সুযোগ দেখছি না বা দেখা হচ্ছে না, তার তো স্বাভাবিকভাবে সে দিতে পারবে না। তার প্রফিটেবিলিটি কমে গেলে পর সে তো আমার ইনকাম ট্যাক্স দেবে না বেশি। আমরা এবছর পর্যন্ত ইনকাম ট্যাক্সের যে গ্রোথটা দেখছি খুব ভালো, কিন্তু এর মানে এই না এটা কিন্তু গতবারের বা তার আগের বারের আয়ের ভিত্তিতে হচ্ছে। অবশ্যই। আচ্ছা, সুতরাং এই বছরের ব্যবসা বাণিজ্যের দিকে আপনাকে তাকাতে হবে যে এটা যদি ভালো চলে, ভালো হয়, তাহলে আপনি আগামী বছর ভালো ইনকাম ট্যাক্স পাবেন।
তো আমাদের গত 5-6 মাসের বা সার্বিকভাবে আমরা যেটা দেখছি যে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ কমে যাচ্ছে, তারপরে আপনার রাজনৈতিক অস্থিরতার কারণে আপনার ব্যবসা বাণিজ্য বা অনেক ক্ষেত্রে একটা অস্বাভাবিকতা, তারপর বাইরের যে ইউরোজোনে যে এখন যে জটিলতাগুলো যেগুলো চলছে ওগুলো আসে আমার এক্সপোর্টে এবং ইম্পোর্টে দুই ক্ষেত্রেই আমার জন্য একটা বাধার সৃষ্টি হচ্ছে। এইসব এক্সোজেনাস ফ্যাক্টরগুলো আমাকে সার্বিকভাবে আমার অর্থনীতির পুরো ফিজিবিলিটিটাকে সংকুচিত করছে। এই সংকোচনের ফলে আমার তো ইনকাম ট্যাক্স। ধন্যবাদ ডক্টর মজিদ, আমাদের সময় হয়েছে একটু বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আচ্ছা, সময় হলো একটু বিরতিতে যাবার, ফিরছি শিগগিরই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছিলেন। আজ আমরা কথা বলছি কেমন বাজেট হলো এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব মজিদ, আপনাকে স্বাগত অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম এবছরের বাজেটটা কেমন হলো। আমরা কথা বলছিলাম ট্যাক্স সংগ্রহ করা নিয়ে, নতুন ট্যাক্স দাতার কথা নিয়ে। আরেকটা বিষয় যেটা আপনি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলেন সেটা যে আমরা যেহেতু আপনি বলছিলেন যে বাজেটে নতুন ট্যাক্স দাতা সংগ্রহের তেমন কোনো উদ্যোগ আপনি দেখেননি বাজেট বক্তৃতায় বা বাজেটের মেজারের মধ্যে, কিন্তু তাহলে এই যে নতুন ট্যাক্সগুলো যে বাড়তি আমাদের ট্যাক্স লাগবে, কর লাগবে, রাজস্ব লাগবে, সেটা আসলে আমরা কীভাবে পেতে পারি, কাদের কাছ থেকে পেতে পারি? অ্যাকচুয়ালি নতুন করদাতার সংগ্রহের জন্য বাজেট বক্তৃতায় আলাদা করে খুব বেশি বলার বিষয় না, এটা তো একটা অব্যাহত প্রক্রিয়া, কারণ আমাদের বহু করদাতা রয়ে গেছে, আমরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারিনি। সুতরাং করদাতা সংগ্রহের কাজ চলছে, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে করদাতা আজকে হলেই যে কালকেই আমার আয় বেরিয়ে খুব বেশি হয়ে যাবে তা না, কিন্তু যেটা বিষয় আমার এই যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বা এটা করতে হবে, এখানে যেহেতু আমরা একটা ব্যাকআপ দেখছি যে ব্যবসায় ইয়ে আছে, স্থবিরতা আছে বা ইত্যাদি, আশঙ্কা করছি যে এটা কিভাবে সংগ্রহ, সুতরাং এনবিআর তার একটা নিজস্ব কর্মসূচি তারা নিচ্ছেন এবং স্বাভাবিকভাবে নিতেই হবে। সেটা হচ্ছে যে যেসব খাতে আমরা ইচ্ছা করলে বা চেষ্টা নিলে, একটু উদ্যোগ নিলে অনেকগুলো অগ্রহীত টাকা মানে অসংগৃহীত টাকা সংগ্রহ করা যায়, যেমন বহু মামলা আছে, ট্যাক্স, হ্যাঁ, বহু বড় বড় মামলা আছে, এই মামলাগুলোর দিকে মনোনিবেশ করা ভালো করে এই এডিআর এর আওতায় আনলে এখানে কিন্তু টাকাটা আসবে। তারপরে এমন এমন কিছু সেক্টর আছে যেখানে আমরা পুরোপুরি মনোনিবেশ করিনি বা করতে পারিনি, সেগুলোকে একটু জোরদার করা, অলরেডি সেটা করা হচ্ছে বিআরটি এর সাথে লক্ষ্য রেখে আমরা মজিদ, আমি একটা বিষয় এই বিষয়ে একটা আপনার প্রশ্ন দৃষ্টি করতে চাই যে আপনারা যেহেতু বলছিলাম যে নতুন নতুন এভিনিউ দরকার টাকা ট্যাক্স উদ্ধারের করতে, এক্ষেত্রে বড় একটা জিনিস হচ্ছে যে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হলো, এবং আমরা জানি যে কয়েক বছর দেওয়া হচ্ছে এবং এতে আশান্বিত ফলাফল পাওয়া যাচ্ছে না, যথেষ্ট পরিমাণ মানুষ তাদের টাকা বৈধ করছেন না। তো এইখানটা আসলে আপনার মনে হয়, কেন মনে হয়, এবং এখানেও এটা নতুন রেভিনিউ কিনা? জি, সম্ভবত কেন এটাই একটা উৎস ধরা হয়েছে যে কালো টাকা সাদা টাকা সুযোগটা দিলে এখান থেকে একটা ভালো টাকা আসবে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা হচ্ছে আমরা 2007-08-এ 898 কোটি টাকা পেয়েছিলাম, ওইটাই হাইয়েস্ট। এর পরের বছর 300 কত, তারপরে এটা আস্তে আস্তে কমিয়ে এসছে, অথচ এটা অব্যাহত রাখা আছে। এখানে বিষয়টা এরকম, আইনে কিন্তু কোনো কালো টাকা সাদা টাকার কথা লেখা নেই। আইনে হচ্ছে যে আপনি অপ্রদর্শিত মানে আপনার ইনকাম আছে, আপনার ইনকাম, তাই সেটা বৈধভাবে হোক অবৈধভাবে হোক যেভাবে হোক আপনার ইনকাম আছে, সেটা আপনি যদি প্রদর্শন না করেন, অর্থাৎ ডিক্লেয়ার না করেন, ডিসক্লোজ না করেন, তাহলে আপনি 3টা ধারায় আপনি অভিযুক্ত হতে পারেন। 164 ধারায় হচ্ছে যে আপনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, অব্লিগেশন, আপনি আপনার অব্লিগেশনটা রাষ্ট্রের কাছে স্পষ্ট করেননি। দ্বিতীয় হচ্ছে আপনি তথ্য গোপন করেছেন, অর্থাৎ বলেছেন আমার 5 টাকা, আসলে আপনার আছে 15 টাকা, আপনি বলেছেন 5, তথ্য গোপনের একটা দোষ। তৃতীয় দোষ হচ্ছে আপনি কর ফাঁকি দিয়েছেন, অর্থাৎ এটা ডিক্লেয়ার করলে আপনার কিছু কর হতো। ডক্টর মজিদ, আমি এখানে জানতে চাচ্ছি যে এই সংজ্ঞা জানতে চাই আমি আপনার কাছে, আপনি দীর্ঘদিন এনবিআর চেয়ারম্যান ছিলেন, জি, সেটা এই অপ্রদর্শিত বা কালো টাকার সংজ্ঞা জানতে চাই। একজন লোক তার বৈধ টাকা প্রদর্শন করেননি, এটা একটা অপরাধ, এটাও ব্ল্যাক মানি। আরেকজন লোক টাকাটি অবৈধভাবে ইনকাম করছেন, ঘুষ খেয়েছেন বা একেবারেই ইললিগালি ইলগটন মানি যেটা বলা হয়, এই দুটোর পার্থক্য কি? এই সুযোগ সুবিধা কি দুটি একই সমান? সুযোগ সুবিধার কথা বলবো না, আমাদের আইনের ভাষায় দুটোই সমান, অর্থাৎ ডিসক্লোজ করেননি।
কিন্তু সেই টাকাটা সে অবৈধভাবে ইনকাম করেছে। যার আর একজন- অবৈধ হ্যাঁ, বৈধভাবে ইনকাম করা আর অবৈধ ইনকাম টাকার পার্থক্য থাকা উচিত না। না, টাকা তো পার্থক্য থাকা উচিত, রং করে দিতে পারলে ভালো হতো হয়তো, কিন্তু পয়েন্ট হচ্ছে যে আইনের দৃষ্টিতে আমার কাছে হচ্ছে যে আপনি ডিক্লেয়ার যদি করেন হ্যাঁ, এবং তার যদি উৎস যদি ভুল থাকে বা থাকে, আপনি ডিক্লেয়ার করার সময় তো আপনাকে বলতে হবে যে আমি এটা এইভাবে পেয়েছি। ওখানেই আপনি একটা ধাক্কা খাচ্ছেন। আমাদের 10BB তে আছে যে এই টাকাটা আপনি কিভাবে পেলেন। ঠিক আছে। হ্যাঁ, তো সেইটা বললে একটা হবে, এবং সেটার একটা বিচার ব্যবস্থা নেওয়ার জন্য দেশের যে ক্রিমিনাল যা যা আইন আছে, দুদকের আইন আছে, সেখানে আপনাকে ধরা যাবে। কিন্তু আমি আয়করের দিক থেকে দেখবো যে আপনি এটা ডিক্লেয়ার করে এর উপরে যা কর হয় আপনি সেটা আমাকে দেবেন। আচ্ছা। এটা আর একটা হতে পারে যে আপনার খুব ন্যায্য টাকা, যেমন আপনি 10 লাখ টাকা জমি বিক্রি করেছেন, কিন্তু দলিলে দেখানো হয়েছে 5 লাখ, ওই কিছু স্ট্যাম্প ডিউটি করার জন্য বা কিছু। এই 5 লাখ টাকা কিন্তু অতিরিক্ত 5 লাখ টাকা, এটা কিন্তু আপনার ন্যায্য আয়, এটা সব ঠিক আছে, কিন্তু আপনি এটা দেখাচ্ছেন না বা দেখানো হচ্ছে, ট্যাক্স ফাইলে দেখানো হ্যাঁ হয়। ট্যাক্স ফাইলে দেখানো হচ্ছে না। তো এই অপরাধ, ইউর রাইট, এই অপরাধ আর ওই অপরাধ এক না, সমান হতে কিন্তু পারে। আসলে না। কিন্তু আমার আয়করের ক্ষেত্রে আমার কাছে দুটোই অপ্রদর্শিত, আপনি প্রদর্শন করলে তাহলে এ দেবেন। একজন লোক যে চুরি করে টাকাটা এনেছে, সে তার টাকা যখন নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে সাদা করতে যাবে, বৈধ করতে যাবে, তখন কি সরকারি কোনো এজেন্সি ওখানে ধরবে যে সেটা? না, এইটাই এখানেই একটা প্রশ্ন, এখানে একটা আস্থার সৃষ্টির প্রশ্ন। আপনি অবৈধ টাকা, বা আমার বেসিক প্রশ্ন, যে লোকটা অবৈধভাবে টাকা অর্জন করেছে সে কি এই সুযোগ পাওয়ার যোগ্য কিনা? সুযোগ পাওয়ার যোগ্যর বিষয়ে একেবারেই আসবে অনৈতিক এইভাবে। কিনা? না, একেবারেই বিষয়টা অনৈতিক। এইভাবে এর দ্বারা কিন্তু ওই অপরাধকে এক্সোনারেট হয়ে যায় না। হয় না। না, কারণ আপনি দেখবেন আমাদের এই আইনের ভিতরে এখানেই বলা আছে যে যিনি এটা করেননি তিনি এক্সপ্লেন করেছেন, ধরে নিয়ে 10% সুদ দিয়ে দিয়ে দেবেন বলে আবার কটা সত্য দেওয়া আছে। কিন্তু আচ্ছা। একটা সত্যের সবশেষে দেওয়া আছে যে তবে এই সুযোগ তাদের জন্য নয় যদি সেই টাকা ওই যে অবৈধ বা কোনো দ্বারা যদি করা হয়ে থাকে, লেখা আছে অবৈধ পন্থায় হ্যাঁ, ইনকাম অবৈধ করা পন্থায় থাকলে। আছে, হ্যাঁ, লেখা আছে। অর্থাৎ এই কথা বলতে চাচ্ছে যে এইটা দিয়ে আপনি কর দেবেন, দিলে আপাতত সাদা মনে হবে, কিন্তু আইনের সুযোগটা রেখে দেওয়া হচ্ছে, কারণ এটার কিন্তু বিচার আচার হবে, কেউ ধরলে বা সেটা হলে সেটা বিচার আচার হবে। এই জন্যই কিন্তু 2007-08-এ একটা সুযোগ তৎকালীন ওই তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া হয়েছিল, বলা হয়েছিল সেখানে যে কেউ আর আপনাকে প্রশ্ন করবে না। কিন্তু এই এটা প্রশ্ন করার, আইনে এটা হ্যাঁ, প্রশ্ন না করার কথা কিন্তু ঠিক রাখা হয়নি। অতীতে দেখা গেছে যেমন সত্য কমিশন নাকি এটা ট্রুথ কমিশন ছিল, ট্রুথ কমিশনে অনেকে গিয়েছিলেন স্বতঃপ্রণোদিত হয়ে, কিন্তু পরবর্তীকালে কিন্তু দেখা গেছে যে তাদের এখানে আস্থার প্রশ্ন। ধন্যবাদ ডক্টর মজিদ, আমাদের শেষ করতে সময় শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আচ্ছা, আপনাদের ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতি ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।